আমি আজকে মানসিক সিমটম কীভাবে সংগ্রহ করতে হয় এবং তার প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করব। তো ইতিপূর্বে আমি বলেছি যে মানসিক সিমটম সংগ্রহ করা অর্থাৎ পেশেন্টের কাছ থেকে এই মানসিক সিমটম বার করা খুবই কষ্টকর, কিন্তু জহরই জহর চেনে। অর্থাৎ যে হোমিওপ্যাথির আসল জিনিসটা বুঝে নিয়েছে তার কাছে কিন্তু এটা খুব কঠিন বেশি নয়, সে অতি সহজেই মেন্টাল সিমটম সংগ্রহ করতে পারে। কিন্তু আমরা তো অভ্যস্ত, তার লিভার বেড়েছে, তার কিডনি ড্যামেজ হয়ে গেছে, এইগুলো দেখতে, এগুলো শুনতে, এগুলো চিকিৎসা করতে। তাই আমরা মেন্টাল সিমটম কালেকশন করার চেষ্টাই করি না। অথচ হোমিওপ্যাথি মেন্টাল সিমটমের উপরেই দাঁড়িয়ে আছে। মেন্টাল সিমটম যে যত বেশি কালেকশন করতে পারবে সে তত ভালো প্রেসক্রিপশন করতে পারে হোমিওপ্যাথিতে। এটি হচ্ছে হোমিওপ্যাথি। কিন্তু খুবই দুঃখের সঙ্গে বলছি, খুবই পরিতাপের সঙ্গে বলছি, অধিকাংশ চিকিৎসক মানে শতকরা যদি আমরা 95 বলি, বোধহয় কম বলা হয়, 95 জন হোমিওপ্যাথি চিকিৎসক মেন্টাল সিমটম কালেকশন করতে জানে না বা পারে না বা প্রয়োজনীয়তা বোধ করে। অথচ মেন্টাল সিমটমের প্রয়োজনীয়তা অপরিসীম, অপরিহার্য। এবং মেন্টাল সিমটম 2-4টে সংগ্রহ করতে পারলে আমরা ফিজিক্যাল সিমটমের কথা না জিজ্ঞাসা করেও অনেক সময় ওষুধে আসতে পারি। এবং আমরা একটা টেস্টিং করে কোনো ডাক্তার যদি হোমিওপ্যাথি চিকিৎসা করতে যায় তাহলে 2-3-4 ঘন্টা সময় লাগতে পারে। আবার যারা রেপার্টারি করে তাদের 4 ঘন্টা 3 ঘন্টা লাগবেই লাগে। তাহলে প্রচুর সময়ের ব্যাপার। তো একটা রুগী কত টাকা তার কাছ থেকে নেওয়া যাবে যা দিয়ে একটা ডাক্তার, এখন তো আমের কেজি 200 টাকা, যদি এই মুহূর্তে একটু কমে গেছে। আমি প্রথম যদি কিনি আম মাসখানে তো হয়নি, বোধহয় 2 আগে, তখন 200 টাকা, সবদিন আমাদের কেজি 200 টাকা। তো এখন কমে গেছে, এখন তো বোধহয় 70-80 টাকা পাওয়া যাচ্ছে। যাই হোক, আমি যখন প্রথম কিনি, প্রথম কেন বেশ কয়েকবার কিনেছি 200 টাকা করে। একটা ডাক্তার নিশ্চয়ই সস্তেটাটা খাবে একটু, বা আম 1 কেজি খাবে কি। তো যদি একটা রুগী দেখতে 4 ঘন্টা সময় দেয় তো রুগী কত টাকা দেবে? অথচ অন্য প্রফেশনের যারা আছেন তারা কত টাকা মাহিনে পায়, যার চাকরিজীবী, সরকারি চাকরি। আর যারা অন্য প্যাথের চিকিৎসক তাদের তো কথাই নেই, তাদের কথা উচ্চারণ না করাই ভালো। ওই জন্যে হোমিওপ্যাথি ডাক্তাররা অনেকে লেথার্জি বশত, ইন্ডোলেন্স বশত মেন্টাল সিমটম কালেকশন করে না। তো আমি তোমাদের মেন্টাল সিমটম কীভাবে কালেকশন করতে হয় এবং কতখানি প্রয়োজন, এবং মেন্টাল সিমটম 2-4টে সংগ্রহ করার পরে কত সহজে ওষুধ নির্বাচন করা যায় সে সম্পর্কে 2-4 কথা বলব। তবে মেন্টাল সিমটম কীভাবে কালেকশন করতে হয় এটা শেখানো যায় না কাউকে, আমিও তোমাদের শেখাতে পারব না। কবিতা লেখা যেমন কাউকে শেখানো যায় না, তো রবি ঠাকুরকে শোনা যায়, রবি ঠাকুরের ভাগ্নে কবিতা লেখা শেখাতে চেষ্টা করেছিল। তো তিনি কয়েকটা লাইন লিখে দিলেন যে মিনগণ হীন হয়ে ছিল সরোবরে। রবি ঠাকুর তারপরে লিখলেন যে এখন তাহারা সুখে জলক্রীড়া করে। তো ব্যাপারটা হচ্ছে কি, আগে পরে কি ঘটনা ঘটেছে সেগুলো আর ব্যাখ্যা আমি করছি না, নিশ্চয়ই মিল করে ছন্দে আনার ব্যাপারটা আমার বলে নিশ্চয়ই মামা ভাগ্নে নিশ্চয়ই আলোচনা হয়েছে। তো যাই হোক, কবিতা লেখা শেখানো যায় না, কবিতা নিজেকে লিখতে হয়। বড়জোর অন্যের কিছু কবিতা পড়ে একটা হিন্স পাওয়া যায় মাত্র।
আমরা যারা পড়াশোনা শিখেছি, যাদের আমাদের বয়স একটু বেশি হয়েছে, তারা বিদ্যাসাগরের প্রথম ভাগ পড়েছি। তো প্রথম ভাগে বর্গের জল জল, খল খল ইত্যাদি ইত্যাদি বেশ কিছু ওয়ার্ড আছে, যেগুলো আমরা মন প্রাণ দিয়ে ছোটোবেলায় শিখে নিয়েছিলাম। পরে যখন বড় হলাম তখন এমন কিছু শব্দ গঠন করে শুরু করলাম যে শব্দগুলো ওই প্রথম ভাগে, বিদ্যাসাগরের প্রথম ভাগে নেই। যেমন মল, তো বর্গের জল জল, মল অমল, এই মল কথাটা কিন্তু প্রথম ভাগে নেই, কিন্তু আমরা মল বানানটা করতে পারি। কেন না, আমরা বেসিক্যালি আসল জিনিসটা শিখে নিয়েছি। ঠিক তেমন তোমাদের এই মেন্টাল সিমটম আমি বর্ণনা করতে গিয়ে এভাবে 2-4টে সিমটম বা উদাহরণ দেব, যে যাতে তোমরা অতি সহজে নিজেদের মতো করে মেন্টাল সিমটম সংগ্রহ করতে পারো। কারণ হোমিওপ্যাথি নট অনলি সায়েন্স বাট আর্ট। সুতরাং কোনো ব্যক্তি যদি সায়েন্স না জানে, আর্টস দিয়েও মাত করতে পারে। জবা ফুলের পাপড়ি সবাই আমরা জানি 5টা হয়, কিন্তু যদি কোনো ওই আর্টিস্ট, শিল্পী যদি 6টা পাপড়ি আঁকে, তাহলে সেটা ভুল নয়। ঠিক তেমন আমাদের হোমিওপ্যাথি ডাক্তার, আমরা যদি সায়েন্স সাইডটা না জানি, আর্ট সাইডটা গিয়েও অনেক সময় যথাযথ ওষুধ নির্বাচন করে রোগীকে দুরূহ রোগ থেকে মুক্ত করতে পারি। আমি যে একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি যেগুলো কাজে লাগবে। অ্যাবিউসিভ কথাটার মানে হচ্ছে গালাগালি দেওয়া। তো কোনো রুগী কি এসে আমাদের কাছে বলবে আমি গালাগালি দিই? তাহলে গালাগালি সে যে দেয়, এটা এসে বলবে না রুগী। অথচ আমাদের ওই সিমটমটা যদি আমরা জানতে পারি, তাহলে আমরা অতি সহজে ওষুধ নির্বাচন করতে পারবো। আমরা ফিজিক্যাল সিমটম নেব পরে, অনেক 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 পরে। আমার তো মনে হয় একটা মেন্টাল সিমটম, যথাযথ মেন্টাল সিমটম বোধ হয় ওই 80টা ফিজিক্যাল সিমটমের সমান। তো ওই যে বললাম অ্যাবিউসিভ, গালাগালি দেয়, তাহলে গালাগালি দেয় এইটা কোনো রুগী এসে আমাদের সামনে বলবে না। আমরা কী করে বার করব? আমরা দেখেছি অনেক রুগী কথায় কথায় ওই চেম্বারে এসে তার সঙ্গে যে সাথী এসেছে, বন্ধু এসেছে, বা ছেলে এসেছে, বা মেয়ে এসেছে, বা স্ত্রী এসেছে, তাকে কিছু কটু কথা বলে, গালাগালি দেয়। তো এটা আমার দৃষ্টি যেন এড়িয়ে না যায়। আমি খুব খারাপ কথা বলে উদাহরণ দেওয়ার চেষ্টা করতাম, যে অধিকাংশ অনেক সময় আনন্দীরা কী ধরনের গালাগালি দেয়, সেগুলো খুব শুদ্ধি কটু হবে বলে আমি আর উদাহরণটা দিলাম না। তাহলে যদি কোনো পেশেন্ট আমরা দেখি যে সে তার সঙ্গের কাউকে অথবা অন্য একটা পেশেন্টকে কটু কথা বলে, গালাগাল দেয়, ব্যাড নেমসে ডাকে, তাহলে আমরা কিন্তু অ্যাবিউসিভ কথাটা আমাদের কেস টেকিং খাতায় লিখবদ্ধ করি। ধরা যাক যে একটা রুগী সামনে চেয়ারে বসেছিল, সে 2 মিনিটের জন্য বাইরে গিয়ে একটা সিগারেট খেতে গেছে অথবা 1 কাপ চা খেতে গেছে, হতে পারে। পরবর্তীকালে সেইটা এসে দেখে যে অন্য একজন দখল করে নিয়েছে, কারণ সিট তো খালি পড়ে থাকে না, বসার জায়গা এক করে খোঁজে। তো সেক্ষেত্রে এমন একটা ওয়ার্ড পাস করলো ওই ব্যক্তি, যেটা শ্রুতি কটু নয়, শ্রুতি মধুর নয়, শ্রুতি কটু। অতএব এটা কিন্তু আমরা ওই রুগীর জন্যে লিখব যে অ্যাবিউসিভ, অর্থাৎ গালাগালি দেয়।
এবারে গালাগালি দেয় এমন কয়েকটা ওষুধের আমি উল্লেখ করছি। বেলেডোনা গালাগালি দেয়, সিপিয়া গালাগালি দেয়, নাটস ভূমিকা গালাগালি দেয়, নাইট্রিক অ্যাসিড গালাগালি দেয়। তাহলে আরও বেশ কিছু ওষুধ আছে যাদের নাম আর আমি উল্লেখ করলাম না, কারণ এইসব সবগুলো ওষুধের নাম বলতে গেলে ভিডিওটা এত দীর্ঘায়িত হবে যেটা শ্রোতাদের বা দর্শকদের ভালো লাগবে না। তো এই যখন গালাগালি একজন দিল, তখন আমরা এইভাবে ওষুধ নির্বাচন করব যে এই যে গালাগালি দিল, আমার যে ওষুধ কটা গালাগালি দেওয়ার ওষুধ আছে সেগুলোর মধ্যে কার পেটে রোগ আছে, কার মাথা রোগ আছে, কে চিলি, কে হট, কে ক্রোধী, কে ক্রোধহীন। তাহলে এগুলো আমরা অতি সহজে বার করতে পারব। কার লিভারের প্রবলেম, কার হার্টের প্রবলেম, কার নার্ভের প্রবলেম, এই মেন্টাল সিমটম যদি আমরা ঠিকভাবে কালেকশন করতে পারি, তাহলে আমরা সেই যে ওষুধ কটা আমরা একটু আগে উল্লেখ করলাম অ্যাবিউসিভ, সেই ওষুধগুলোর মধ্যে কোনটা কোন অঙ্গের উপরে কাজ করে আমাদের যদি ম্যাথমেটিকা ঠিক করা থাকে, তাহলে আমরা অতি সহজে এই ওষুধ নির্বাচন করতে পারবো। আমাদের টেস্টিং করার জন্য 3.5 ঘন্টা সময় ব্যয় করতে হবে না। তাহলে মেন্টাল সিমটমের গুরুত্ব এত। মেন্টাল সিমটম কিভাবে সংগ্রহ করতে হয় এটা আমি বারবার বলছি, কাউকে শেখানো যায় না। আমি 2-4টে উদাহরণ দিয়ে শুধু বোঝানোর চেষ্টা করছি মাত্র। তোমরা পরবর্তীকালে নিজেরা তোমাদের নিজেদের মতো করে শিখবে। ছবি আঁকা শেখানো যায়, কিন্তু আমি যে ছবি আঁকা শেখাবো আমার ছাত্র তদ্রূপ ছবি আঁকবে এমন নয়। দেখা যাচ্ছে যে আমি একটা গাধার সুর বানিয়ে, মানে কি বলে, সিং বানিয়ে দিয়েছি, আমার ছাত্র সে সিং বানানো। দুটোই গাধা, অবহাওয়া যদি গাধার মতো হয় তাহলে সে দুটোই গাধা। মানে আর্ট হচ্ছে এই হোমিওপ্যাথি হচ্ছে আর্ট, সায়েন্সের সঙ্গে সঙ্গে এর আর্ট সাইড একটা আছে। এখন আমরা আরো 2-1টা উদাহরণ দেওয়ার চেষ্টা করি। এখন আমরা যে উদাহরণ দেব সেটা হচ্ছে কোশ্চেন করছি। কি কোশ্চেন করছি? হয়তো জিজ্ঞাসা করলাম যে তোমার নাম কি, তো যে মুহূর্তে তাকো না, তাহলে রিপিট টু অ্যান্সার। তাহলে রিপিট টু অ্যান্সার। এই রিপিট টু অ্যান্সার এখানে কতগুলো দাগ আছে, আমরা সেই দাগগুলো দেখে নেবো যে কোন কোন দাগ আছে। সেই দাগগুলো দেখার পরে সেই দাগগুলোর মধ্যে কোন দাগ কোন অঙ্গকে আক্রমণ করে, পেশেন্ট যখন তার ফিজিক্যাল সিমটম ন্যারেট করবে আমরা সেটা মিলিয়ে ফেললে অতি সহজেই কিন্তু আমরা নির্বাচন করতে পারবো। আমাদের 3.5 ঘন্টা 3 ঘন্টা একটা টেস্টিং করতে সময়ের ব্যয় করতে হবে। আমরা যদি কোনো পেশেন্টকে কোশ্চেন করি যে তোমার নাম কি, সে বলল আমার নাম, মানে সে কোশ্চেনটা রিপিট করল। তাহলে এটাকে আমরা গুরুত্ব না দিয়ে আমরা লিভার বেড়েছে না কিডনি বেড়েছে এইটা দেখতে অভ্যস্ত, মাথাও টিউমার হয়েছে না গলব্লাডারে পাথর হয়েছে সেটার খোঁজ নিতে অভ্যস্ত। হোমিওপ্যাথি রোগ সারবে করতে এইরকম ফিজিশিয়ানের সংখ্যাই তো বেশি। আমরা কিন্তু অন্তত আমি তা করি না। আমি ওই মেন্টাল সিমটমের গুরুত্ব দিয়ে সেই মেন্টাল সিমটমটা লিখি। কি লিখি? রিপিট টু অ্যান্সার। তাহলে কোন রোগীকে আমরা যদি জিজ্ঞাসা করি যে আচ্ছা বাচ্চা ছেলে, তাকে বলছি কী কী খেয়েছিস, সে অত্যন্ত স্লো মোশনে তার উত্তরটা দিচ্ছে। তাহলে এই যে স্লো মোশনে উত্তর দিচ্ছে আমরা এটাকে গুরুত্ব দিলাম না, আমরা এড়িয়ে গেলাম। আমরা তার কিডনি দেখছি,
আমরা তার জিভ দেখছি, আমরা তার ঠোঁট দেখছি, আমরা সে তার পিপাসা আছে কিনা দেখছি। তো এটার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ সিমটমের নাম হচ্ছে মেন্টাল সিমটম। আমরা আস্তে আস্তে কথা বলে এমন কয়েকটা ওষুধের উল্লেখ করছি, সেই ওষুধগুলো কোন কোন অর্গানকে আক্রমণ করে ফিজিক্যালি, সেটা যদি আমাদের জানা থাকে, ম্যাথমেটিক্যাল থাকে, তাহলে আমরা অতি সহজেই ওষুধ নির্ণয় করে ফেলতে পারবো। এটা আর্ট। তো স্লোলি উত্তর দেখে মার্কিউরিয়াস আছে, ফসফরাস আছে, ফসফরিক অ্যাসিড আছে, কোনিয়াম ম্যাক আছে, নাক্স মস্কেটা আছে, রাস্টক্স আছে, সিপিয়া আছে, সালফার আছে, তুজা আছে, জিঙ্কা মেটালিকাম আছে। তাহলে আমরা অতি সহজে এই ওষুধগুলো থেকে এমন একটা ওষুধ নির্বাচন করব যেটা ওই পেশেন্টের ফিজিক্যালি এবং মেন্টালি ডিসকমফোর্টনেস ছিল তার সাদৃশ্য রেখে। তাহলে এইভাবে মেন্টাল সিমটমকে গুরুত্ব দেব আমরা, এবং এইভাবে আমরা মেন্টাল সিমটম কালেকশন করব। ধরা যাক যে একটা রুগী উদ্বেগ দেখা দেয়, তো কখন দেখা দেয় না, বললো 11টার সময়। তো 11টার সময় সে একটা ফিক্সড টাইম বলে দিল। এই সিমটমের গুরুত্ব কতখানি যারা প্রকৃত হোমিওপ্যাথি ডাক্তার তারাই একমাত্র জানেন যে এই সিমটমের গুরুত্ব কতখানি। আর টিউমারের গুরুত্ব হচ্ছে এই সিমটমের গুরুত্ব হাজার 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 গুণ প্রয়োজনীয়। সে তার অ্যাংজাইটি ঠিক কটায় না, রাত 11টায়। তাহলে রাত 11টার সময় সে অ্যাংজাইটি প্রকাশ তার মধ্যে, তাহলে এই সিমটমের গুরুত্ব বেশি। এইভাবে মেন্টাল সিমটম আলোচনা করতে হবে। আরও 4টি উদাহরণ দিই যাতে করে আমার ছাত্রছাত্রী বা যারা ডাক্তার, হোমিওপ্যাথি চিকিৎসক বা যারা প্রকৃত হোমিওপ্যাথি চিকিৎসা করতে আগ্রহী, ডিগ্রি তো অনেক ডাক্তারই আছে, ডাক্তার তো আমরা তাদেরই বলি যারা ডিএইচএমএস, ডিএমএস, ডিএইচএমএস, এমডি, ডিএসসি, পিএইচডি ইত্যাদি করেছেন। তো এই যে ডিগ্রিগুলো বললাম, এই ডিগ্রিধারী ডাক্তারগুলো অনেকেই মানে অধিকাংশই এই মেন্টাল সিমটমগুলোকে একেবারেই পাত্তা দেন না। তারা শুধু খালি দেখার চেষ্টা করে যে এই হাতটা কাঁপছে, অতএব এটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, এর কারণ খোঁজার চেষ্টা করে, এবং কি বলে ম্যাথমেটিকাতে কোন ওষুধ আছে হাত কাঁপা সেইটা ওষুধ দিয়ে দেয়, মেন্টালের কোনো গুরুত্বই তারা দেয়। তো আমরা যদি দেখি যে একটা রুগী অ্যাংজাইটি ঠিক রাত 11টার সময় আর হাত কাঁপছে, তাকে দিয়ে দাও কি ধরে রুটা, তার ওই হাত কাঁপা চিরকালের জন্য চলে যাবে যদি তোমার অ্যাপ্রোপ্রিয়েট কি বলবো পড়েছি সিলেকশন। তাহলে মেন্টাল সিমটমের গুরুত্ব আমরা কি এবং কিভাবে সংগ্রহ করতে হয় আরও 4টি উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। যেমন ধরা যাক যে চিলড্রেন অ্যাভার্স টু, মানে অ্যাভার্স মানে কি অ্যাভার্সন, তাহলে চিলড্রেনকে সে ভালোবাসে না, চিলড্রেনের প্রতি তার অনাসক্তি, চিলড্রেনকে সে ভালোবাসে না। তো এখানে একটা ওষুধই আছে, সেটা হচ্ছে প্ল্যাটিনাম। তাহলে এবারে ওই যে রুগীটা যে ওই চিলড্রেনের প্রতি অ্যাভার্সন যার, তার যদি গলব্লাডারে পাথর হয়, আর যদি আমরা ক্লিনিক্যালি ট্রায়ালে দেখে নিই যে পাথর সারাতে পারে প্ল্যাটিনা, তাহলে তাকে প্ল্যাটিনা দিলে তার কিন্তু ওই গলব্লাডারের পাথর ভালো হবে। আমরা যদি ক্লিনিক্যাল ট্রায়ালে পেয়ে থাকি যে তার মাথার টিউমার আছে, তাহলে ওই একটা সিমটম আমরা যেটা পেলাম মেন্টাল সিমটম, সেটাকে দিয়ে আমরা তার ওই ব্রেন টিউমারকে কিওর করে দেব। তবে খেয়াল রাখতে হবে যে সেই ওষুধটা কি বলে
ক্লিনিক্যাল ট্রায়ালে ওই রোগ ধরা পড়েছিল। তো অনেক সময় কি হয়, এমন একজন এলো, সে বললো যে তার নিজের ছেলেকে সে ভালোবাসে না, তার নিজের ছেলেকে ভালোবাসে না। এই সিমটমের গুরুত্ব আমরা দিলাম না, আমরা শুনলামও না, ভালো করে শোনার প্রয়োজন বোধ করলাম না। কারণ আমরা তো ওই কী বলবো, খড় পেতে চাই, ধান পেতে চাই। এই ব্যাপারে একটা গল্প বলতে ইচ্ছে করে, কিন্তু সময় অনেকটা কম, তো তাই গল্পটা বলে সময়ের অপচয় হয়ে যাবে। তো দুই বন্ধু, তাদের মধ্যে একটা বোকা আর একটা চালাক। তো তারা একসঙ্গে যৌথভাবে ধান চাষ করেছে। তো একজন বলছে যে তুই কোন দিকটা নিবি, সামনের দিকটা নিবি না পিছনের দিকটা নিবি? তো আমরা জানি যে পিছনের দিকটা অনেক বড় বড় করে কাটা হয়েছে, কাটলে সেইটাই অনেকের পায়ে ফেলতে দেবে, বিশেষত বোকারা। তো সে বললো ওই পিছনের দিকটা নেবে, অনেক খড় নেবে, সে ভারী অনেক অনেক পরিমাণে অনেক। আর যে চালাক বন্ধু, সে সামনের দিকটা অর্থাৎ ধান করছে, শস্যটা নেবে। তা এও ঠিক তাই। তাহলে নিজের ছেলেকে খারাপ চোখে দেখে। কে কে আছে? গ্লোনিন আছে, লাইকো আছে, প্ল্যাটিনা আছে, আর ভ্যারেকটাম আছে। তো এই চারটে ওষুধ তোমরা যদি ম্যাথমেটিকা ভালো করে পড়ো, ম্যাথমেটিকা পড়ার সময় এই চারটে ওষুধের কথা পাবে। বা রেপার্টারি যদি তোমরা দেখো, তাহলে রেপার্টারি কেন্ট রেপার্টারিতে এই চারটে ওষুধের উল্লেখ আছে। তাহলে তার নিজের ছেলেকে সে অপছন্দ করে। এবারে দেখছো যে তার বিকেলবেলা দিকটা পেটে গ্যাস হয়, মিষ্টি খেতে তার ভালো লাগে, গরম খাওয়া তার খুব প্রিয়, সে কোন ব্যাস আর দেখার দরকার নেই। অনেক সিমটম কালেকশন করতে হবে না তোমাদের। 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা সময় দিয়ে টেস্ট চেকিং এর কোনো দরকারই নেই, তাকে লাইকোপোডিয়াম দিয়ে দাও। তাহলে মেন্টাল সিমটমের গুরুত্ব বোধ হয় তোমরা বুঝতে পারছো। ওই জন্যে যে ডাক্তারবাবুর কাছে রুগী যাবে, সেই ডাক্তারবাবু মেন্টাল সিমটম কালেকশন করছেন কিনা একটু ভালো করে রুগীকে দেখে নিতে হবে। অন্তত আমার যারা এই ভিডিও দেখছেন, তারা কিন্তু এই কথাটা স্মরণ রাখবেন যে ডাক্তারবাবু মেন্টাল সিমটম নিচ্ছেন কিনা, মনের অবস্থা, মনের খোঁজ খবর নিচ্ছেন কিনা। কারণ মনই হচ্ছে মানুষের শেষ তত্ত্ব। একটা মানুষ মনের গুণে তাকে আমরা ক্যাটাগরিতে ভাগ করি। একজন আছে দেশ সেবক, আর একজন আছে নিজের পকেট ভরার লোক, সেবক, পকেট সেবক। তো এইসব ব্যাপার। তাহলে আমাদের কিন্তু এগুলো যদি শিক্ষা করতে পারি আমরা, তাহলে আমরা কিন্তু অতি সহজেই অত্যন্ত উন্নত মানের চিকিৎসক হিসাবে পরিগণিত হব। করোনা নিয়ে যখন ভারত সরকার, শুধু ভারত সরকার কেন, পৃথিবীব্যাপী তোলপাড় পড়ে গেছে। করোনা নিয়ে যখন মারাত্মক আলোড়ন তৈরি হয়েছে, ওরা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সমস্ত অবস্থায় আমি ডাক্তার এসেন সর্দার অসংখ্য করোনা রোগী দেখে যাচ্ছি। কারণ আমি এটা জানি যে আমাদের হোমিওপ্যাথিতে এই রোগের চিকিৎসা আছে এবং সম্ভব। কারণ মানুষের মেন্টাল সিমটম নিতে হবে। মেন্টাল সিমটম সঙ্গ যদি আমরা ঠিক করতে পারি, তাহলে আমরা হোমিওপ্যাথিতে করোনা কেন, করোনার বাপের মতো রোগকেও সারাতে পারি। তো এই জন্যে প্রত্যেকের উচিত যথাযথ মেন্টাল সিমটম সংগ্রহ করা, এবং সংগ্রহ করার কৌশল আমি বারবার বলছি। একটা রুগী এলো, এসে সে তার অনেক রোগের কথা, অনেক ফিজিক্যাল সিমটমের কথা বলতে বলতে হঠাৎ বলে বসলো কি যে ডাক্তারবাবু, আমার খালি মনে হয় যে মানে মরার চিন্তা হয়। এই মরার চিন্তা হয় আমরা শুনি না, ও তো গুরুত্বহীন কথা, মরার চিন্তা হয়। ও খেতে পায় না বোধহয়, ওর বোধহয় মাথার যন্ত্রণা খুব বেশি হচ্ছে, ওর বোধহয় ক্যান্সারের যন্ত্রণা বেশি, তাই মরার যে চিন্তা, এটাকে আমরা গুরুত্ব দিই না।
কিন্তু এটাকে গুরুত্ব দিয়ে যদি আমি আমার কেস টেকিং বইয়ে লিপিবদ্ধ করি, তাহলে অতি সহজেই কিন্তু আমরা তার যে রোগী হোক না কেন, মারণ রোগ ক্যান্সার হোক আর থ্যালাসেমিয়া হোক, আমরা কিউর করতে পারবো, যদি নাকি ক্লিনিক্যাল ট্রায়ালে ওই ওষুধ ওই রোগ সারাতে সক্ষম। যেমন মরার কথা চিন্তা করে অ্যাকোনাইট করে, এপিস মেলিফিকা করে, আর্সেনিক করে, গ্রাফাইটিস করে, ক্যালিকার করে, তো সোরাইনাম করে, কেমন জিঙ্কা মেটালিকাম করে, ভেরেকটাম করে, ট্যারেন্টুলা করে, এগুলো আবার আমাদের জানতে হবে। আবার যদি কেউ বলে আমি দেখো সকালবেলা আমার মরার চিন্তা বেশি, তো সোনায় সহগা, হ্যাঁ সকালবেলা কেন, বিকাল নয় কেন, সন্ধ্যা নয় কেন, রাত নয় কেন, সকালবেলা। তাহলে এই সিমটমের গুরুত্ব অপরিসীম। কোনিয়াম এক নামক একটা ওষুধ আছে যে সে চিন্তা করে সকালবেলা, চিন্তা করে কি চিন্তা করে না, মৃত্যু চিন্তা করে। অতএব এর যদি প্যারালিসিস হয় তাহলে তুমি প্যারালিসিস সারাতে পারবে কোনিয়াম ম্যাক। হ্যাঁ, সাধারণ দর্শক যারা, তারাও এগুলো বুঝতে পারছে যে যে ডাক্তার মেন্টাল সিমটম নেয়, সংগ্রহ করে না, সেই ডাক্তার হোমিওপ্যাথি ডাক্তার বলে আমরা তাকে মনে করি, কারণ ডিজিজ কিওর হবে না যদি মেন্টাল সিমটম না নেওয়া হয়। তো কিসের ভয় করে? ভয় করে তো ভয় অনেক কিছুরই করতে পারে, মানুষের ভয় করতে পারে, সাপের ভয় করতে পারে, বাঘের ভয় করতে পারে, কত কিসের মানুষের ভয় পায়, রোগের ভয় করতে পারে। তাহলে আমরা যেটা বলছি সেটা হচ্ছে কি, সে ওই গ্যাদারিংয়ের ভয় পায়, মানুষের জটলাকে সে ভয় পায়। তাহলে মানুষের জটলাকে ভয় পায় এমন কয়েকটা ওষুধের নাম হচ্ছে অ্যাকোনাইট আছে, ক্যারিবাইকার্ব আছে, ক্যারিয়ার্স আছে, লাইকোপোডিয়াম আছে, ক্যালিকার্ব আছে, নেকটামিউর আছে, নাক্সভমিক আছে, ফসফরাস আছে, পালসিটলা আছে, রাস্টক্স আছে, সালফার আছে। তাহলে এই যে ব্যাপারটা যদি কেউ রুগীর মুখ থেকে শোনে, যেটা কেউ আমার ভিড়ভাড়টা ভালো লাগে না, আর সে যদি তার ওই কেস টেকিংয়ের খাতায় এইটা লিখে নেয়, আর যে ওষুধগুলোর উল্লেখ করলাম সেই ওষুধগুলোর কথা সে মনে করে, এখন তাকে এবারে বুঝতে হবে যে লাইকো দেবে না তাকে কি দেবে, কি বলে পালসিটলা। ধরা যাক যে সে কৃপণ, তার লাইকোপোডিয়ামে কৃপণ আর পালসিটলা কৃপণ, তাহলে সে কনফিউজ হয়ে গেল। লাইকোপোডিয়াম চিলি আর পালসিটলা হট, তাহলে চেঞ্জ হয়ে গেল। লাইকোডিয়াম মিষ্টি খেতে পছন্দ করে, পালসিটলা তেমন কোনো ব্যাপার নেই। লাইকোডিয়াম নিজেকে খুব বড় মনে করে, সে অত্যন্ত স্টাউ, আর পালসিটলা সবাইকে নিয়ে চলতে চায়, নমনীয় কমনীয়। তাহলে এইভাবে আমরা যদি চিন্তা ভাবনা করি তাহলে অতি সহজেই আমরা ওষুধ নির্বাচন করতে পারবো। মেন্টাল সিমটমের গুরুত্ব এইখানে। আমি আশা করছি যারা প্রকৃত হোমিওপ্যাথি শিক্ষা করতে আগ্রহী তারা এই ভিডিওর গুরুত্ব বুঝবেন এবং তারা এইভাবে মেন্টাল সিমটম সংগ্রহ করবেন। এবং আমার যে এই মেন্টাল সিমটমের উপরে যে ভিডিওগুলো বানাচ্ছি সেগুলো একটু দেখবেন। যারা কি বলে ডাক্তার, ওই যে একটু আগে বললাম বিএইচএমএস, বিএমএস, বিএইচএমএস, এমডি, ডিএসসি এবং পিএইচডি, এই যে ডিগ্রি ডিপ্লোমা ইত্যাদি ডাক্তার আছে যারা, তারা ছাড়া অনেক কোয়ার ডাক্তার ভর্তি আমাদের দেশে। তো তারা যদি মনে করে যে আমি প্রকৃত হোমিওপ্যাথি শিখবো, তাহলে তাকে কিন্তু এই সিমটমগুলোকে ফাইন্ড আউট করতে হবে। এই সিমটমকে গুরুত্ব দিয়ে তাকে অতি সহজে ওষুধ নির্বাচন করার কৌশল আয়ত্ত করতে হবে। এসে বললো ডাক্তারবাবু আমার দুপুরবেলা কোনো কাজ করতে ইচ্ছে করে না, দুপুরবেলা কোনো কাজ, সকালে সন্ধ্যা
রাত্রি, তখন আমার কাজ করতে অসুবিধা নেই। তার মানে ইন্ডোলেন্স, এই কথাটা আমরা জানি, ইন্ডোলেন্স মানে হচ্ছে পুড়ে। তার পুরের তো প্রকাশটা কোন সময় না, দুপুরবেলা। তো যারা ম্যাথমেটিকা খুব ভালো করে পড়ে রেখেছেন বা কেন্টের রেপার্টারি দেখে রেখেছেন, সেখানে দেখবেন যে একটা ওষুধই মাত্র আছে, সেটা হচ্ছে অ্যালোসফর্টিনা। তাহলে পাতলা পায়খানা হচ্ছে আর অন্যান্য সিমটম একটু মিলিয়ে নিয়ে মানে অ্যালোসফর্টিনা দিয়ে দেবো, অতি সহজেই রোগ নিরাময় হয়ে যাবে। তাহলে মেন্টাল সিমটমের গুরুত্ব এই ছোট্ট ছোট্ট উদাহরণ দিয়ে আমি বারে বারে বোঝানোর চেষ্টা করছি, যে যাতে সহজে শিক্ষার্থী, নব্য শিক্ষার্থী, প্রকৃত হোমিওপ্যাথি শিক্ষা করতে আগ্রহী যারা, সেই সমস্ত চিকিৎসক, সে ডিগ্রিধারী হোক, ডিপ্লোমাধারী হোক, মাস্টার ডিগ্রিধারী হোক, পিএইচডি হোক, ডিএসসি হোক, সে অতি সহজেই ভালো একজন হোমিওপ্যাথি চিকিৎসক হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারবে। আমাদের কাছে একটা রুগী বাচ্চা, তাকে নিয়ে এসছে তার মা বা তার বাপ বা তার ঠাকুমা বা ঠাকুরদা। সেই রুগীটার হিন্দু। আমরা দেখলাম যে তার ওই বৈষ্ণবরা যেমন কপালে একটা তিলক কাটে, এটা আছে, এবং সে হয়তো বললো জয় রাধে, মানে দেবতার নাম উল্লেখ করল। বা কোনো মুসলিম, সে বাচ্চা আমাদের কাছে চিকিৎসা নিতে এসেছে, তার মা, তার বাপ বা তার ঠাকুরদা, ঠাকুমা ইত্যাদি যে কেউ নিয়ে এসেছে। তো দেখা গেল যে সে ওই বর্ষার সময় আল্লাহ করুণ সুরে আল্লাহকে স্মরণ করবে। এই যে কথাগুলো, এগুলো আমরা ভুলেই যাই, আমরা এসব সিমটম নিই না। এই সিমটমের গুরুত্ব অপরিসীম। তোমরা যারা ম্যাথমেটিকা পড়েছো তারা এগুলো পড়ো। আমি একটা ম্যাথমেটিকা লেখার চেষ্টা করছি, জানি না সে পৃথিবীর মুখ দেখবে কিনা। এবং আমি খুব কম টাকার ডাক্তার, তো খুব কম টাকা নিয়ে চিকিৎসা করি, তাই পাবলিশার জুটবে বলে তো মনে হয় না, কারণ আমার সেরকম আমি বিখ্যাত ডাক্তার নই। আর অর্থ সংগ্রহ করতে পারবো কি জানি না, তবে আমার কিছু ধনাঢ্য ছাত্র আছে, তারা যদি কোনো রকম আমাকে সাহায্য করে। আমি আজ এক ছাত্রের সঙ্গে আলোচনা করছিলাম, তো সে বললো আমি ওই শিক্ষক, তো প্রথম মাসের টাকাটা আমি আপনাকে দিয়ে দেবো। তো এরকম সবাই যদি প্রথম মাসের টাকা না দিয়েও 100 টাকা, 50 টাকা, 2000 টাকা, 5000 টাকা ইত্যাদি দেয়, তাহলে বোধ হয় কিছু বই আমরা ছাপতে পারবো। যেটা বলতে গিয়ে এ কথার অবতারণা করলাম। তো সক্রেটিস ওই যে গলায় কপালে তিলক পরা বা আল্লাহ বলে করুণ স্বরে চেয়ারে বসা, এই যে ছেলেটি, আমি লিখব রিলিজিয়াস, ও সম্পর্কে আমার ওই কেস টেকিংয়ের খাতায় লিখব রিলিজিয়াস। এবং রিলিজিয়াস চাইল্ড বা চিলড্রেন, এরকম কয়েকটা ওষুধ আছে মাত্র, তার মধ্যে আর্সেনিক অ্যালবাম, ক্যালগেরিকাম, ল্যাক অ্যাসিড আর সালফার, এই কটা ওষুধ আছে। তাহলে এবারে আমাদের ওষুধ নির্ণয় করা কত সোজা হয়ে গেল। কারণ ওইটুকু ছেলে, সে আল্লাহর প্রতি অতখানি অনুরক্ত, কৃষ্ণের প্রতি, শ্রী রাধার প্রতি অতখানি অনুরক্ত, এটা তার মনের বহিঃপ্রকাশ।
এই মনের বহিঃপ্রকাশ যখন আমরা অবলোকন করব, তখন সেই সিমটমটাকে অবশ্যই লিপিবদ্ধ করব আমাদের কেস টেকিং খাতায়, এবং আমরা ক্লিনিক্যাল ট্রায়ালে যে রোগী নিয়ে এসেছে সেটা কিওর করতে পারে কিনা দেখে নিয়ে তাকে প্রেসক্রিপশন করব। তার যত বড় রোগী হোক না কেন সে কিওর হবে, এইটাই হোমিওপ্যাথির থিওরি। ব্যাপারটা আমি ইতিপূর্বে একাধিকবার বলে চলেছি যে মেন্টাল সিমটম কারেকশন করা শেখানো যায় না। তো এগুলো রোগীর আচার ব্যবহার, তার সঙ্গে যে এসেছে তার কথা, এসবগুলো একটু মিলিয়ে দেখতে হয়। দেখলে আমরা কিন্তু অতি সহজে মেন্টাল সিমটম কালেকশন করতে পারি। আমি বারবার বলছি যে কবিতা লেখা যেমন শেখানো যায় না, তেমন ওই মেন্টাল সিমটম কীভাবে কালেকশন করতে হয় শেখানো যায় না। রুগীকে পর্যবেক্ষণ করতে হবে, তার আচার ব্যবহার, তার পোশাক, তার বসার ভঙ্গি, এইসবগুলো দেখেই কিন্তু আমরা মেন্টাল সিমটম সংগ্রহ করব, এবং মেন্টাল সিমটম সংগ্রহ করার পর সেগুলো আমরা নথিভুক্ত করব আমাদের কেস টেকিং এর খাতায়। এবং আমরা একাধিক ওষুধ যদি একটা সিমটম ক্যারি করে, তাহলে সেই যে ওষুধগুলো ক্যারি করছে তার মধ্যে থেকে কার কোন রোগের জন্য বেশি প্রয়োজন সেটা একটু দেখে নেব, দেখে নিয়ে সেই ওষুধ প্রেসক্রিপশন করব। তাহলে আমাদের দীর্ঘ সময় আর লাগছে না। আমি দু একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি। ক্ল্যাপটোম্যানিয়া, চুরি করার প্রবৃত্তি। ধরা যাক যে এই একটা রুগীকে তার শিশু রুগীকে তার মা নিয়ে এসেছে আমাদের কাছে। এখন সে ডাক্তারবাবু ওকে আমি প্রচণ্ড পেটাই, কেন না ওর এত চুরি করার প্রবৃত্তি যে বলার মতো না। এটা নিয়ে চুরি করবে, ওর এটা চুরি করবে, বলুন দেখি। এখন ছোটো কেউ কিছু বলবে না, কিন্তু বড় যদি হয় তখন তো আমি ওই এগুলো নিয়ে কত কত শুনতে হবে বলুন তো, বা ওর কী দশা হবে বলুন তো। ও জেল খাটবে, ওকে তো চিরকালের জন্য জেলে ঢুকিয়ে দেবে। কিন্তু আমি ওকে বলেও এগুলো ছাড়াতে পারি না। তো ব্যাপারটা হচ্ছে কি, সে রোগগ্রস্ত, সে চুরি করছে কেন? সে রোগগ্রস্ত বলে তাই চুরি করছে। তো এই চুরি করা প্রবৃত্তি, যেমন ভালো খাবার চুরি করে, কে করে? ম্যাগমির করে, নেতাঙ্গা কার করে? তারা ভালো খাবার চুরি করে। পেশেন্টের গার্জেন বলল, ডাক্তার ও খাবার চুরি করে খায়। কি খায় খাবার চুরি করে? জানেন, যেসব খাবারগুলো সাধারণত কস্টলি বা দামি বা ভালো, সেইগুলোকে চুরি করে। তাহলে এই যে কথাটা যে মুহূর্তে বললো, আমি কিন্তু এটা নথিভুক্ত করব, এবং আমরা সেখানে দেখবো যে দুটো ওষুধ আছে, একটা হচ্ছে ম্যাগমিউর আর একটা হচ্ছে নিট্রামকার। এখন আমাদের যদি ম্যাথমেটিকে খুব ভালো করে পড়া থাকে, তাহলে ম্যাগমিউরের কিছু সিমটম, চিলি আর হট, সে মাছ খেতে ভালোবাসে, মাংস খেতে ভালোবাসে, তার মেজাজ কেমন, এটা একটু দেখব। আবার যদি নেট্রাম কার্ভ হয় কিনা, নেট্রাম কার্ভের যে সিমটম, আমার যদি ভালো করে নেট্রাম কার্ভ পড়া থাকে, তার সিমটম কিছুটা মেলানোর চেষ্টা করবো ওই রোগীর সঙ্গে। যার সিমটমের সঙ্গে মিলবে আমরা সেটা প্রেসক্রিপশন করব। অতি সহজে এই রোগ কিওর হবে। আমাকে
10 পাতায় কেস ট্রেনিং করতে হবে না। তাহলে আমার কিন্তু ম্যাথমেটিকে খুব ভালো দখল থাকতে হবে, তা নাহলে হবে না। ম্যাথমেটিকে দখল নেই আর আমি ওই মেন্টাল সিম্পটম সংগ্রহ করব, হবে না। ম্যাথমেটিকায় একাধিক ওষুধ, হয়তো একটা 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 সিম্পটমের সঙ্গে 10টা ওষুধ আসছে, তো 10টা ওষুধে কোন কোন অর্গানের উপরে কাজ করে কোন ওষুধ, সেটা আমার ধারণা থাকতে হবে। তা সে হট আর চিলি, সে কি খেতে চায় কি খেতে চায় না, সে মোটা না রোগা, লম্বা না বেঁটে, এই ব্যাপারগুলো মিলিয়ে আমাকে কিন্তু ওই মেন্টাল সিম্পটমের সাদৃশ্য রেখে ওষুধ প্রয়োগ করতে হবে। তাই এই তো সোজা। তবে সোজা, যত সোজা বলছি তত সোজা নয়। এগুলো প্র্যাকটিস করতে হয়, খেয়াল করতে হয়, অবজার্ভ করতে হয়। এগুলো যত বেশি করে আমরা বিভিন্ন কৌশলে সংগ্রহ করব, তত ভালো প্রেসক্রিপশন আমাদের হবে এবং আমরা ক্যান্সার থেকে আর থ্যালাসেমিয়া পর্যন্ত কিউর করতে পারব। দুঃখ দুঃখ, আমাদের একটাই দুঃখ যে হোমিওপ্যাথি ডাক্তাররা, এসব অধিকাংশ ডাক্তাররা, সব ডাক্তারদের কথা বলছি না, অনেক বড় বড় মাপের ডাক্তার আছেন যারা আমাদের নমস্য, কিন্তু অধিকাংশ ডাক্তারই এইসব দিকে খেয়াল করেন না। তারা শুধু লিভারটা বেড়েছে কিনা দেখেন, মাথায় খুশকি হয়েছে কিনা দেখেন, কোথায় দাঁত হয়েছে সেটা চিকিৎসা করার চেষ্টা করেন। সারবে কোথা থেকে? ফলে রোগ সারে না, হোমিওপ্যাথির বদনাম হয়। কিন্তু হোমিওপ্যাথি পারে না এমন ডিজিজ খুব কম আছে, এক্সেপ্ট সার্জিক্যাল ডিজিজ। সার্জিক্যাল ডিজিজ ধরা যাক যে একটা গল ব্লাডারের স্টোন, সেটা 2 সেন্টিমিটার হয়ে গেছে, তো এত বড় পাথরকে সারানো যাবে না, এ হোমিওপ্যাথিতে সারবে না। কিন্তু তার মেজারমেন্ট 5 mm, 6 mm ইত্যাদি ইত্যাদি হয়ে আছে, আমরা কিন্তু সেটা সারাতে পারব যদি নাকি সিমটম মিলে যায়। এখন টাকা পয়সা চুরি করে, বলে ডাক্তারবাবু টাকা পয়সা আমি ঠিক মতো রাখতে পারি না, আমি দেখেছি এই আমাদের এই খোকা যেখানেই রাখি না কেন ঠিক টাকা বার করে চুরি করবে, আর সেই টাকাগুলো নিয়ে নষ্ট করবে, জানেন, এটা সেটা কিনে বন্ধু বান্ধবদের দিয়ে এসব করে। তো এই যে সিমটমটা আমরা গুরুত্ব দিলাম না, আমরা তার নাক দিয়ে রক্ত পড়ছে বা আঙুলটা ব্যথা করছে সেদিকে খেয়াল করি, সেটা লিখি, সেটা লিপিবদ্ধ করি, হবে না। এই সিমটমটা ক্যালকিরে আছে যে টাকা পয়সা চুরি করে। তাহলে এই টাকা পয়সা চুরি করে এই সিমটমটা যে মুহূর্তে আমি জানতে পারলাম পেশেন্টের গার্জেনের কাছ থেকে বা পেশেন্টের কাছ থেকে, তখন কিন্তু আমরা ওষুধ এসে গেল ক্যালকিরিয়া, মানে ক্যালকিরিয়া সপক্ষে কিছু সিমটম আমাদের মনে করতে হবে। কারণ আমার ম্যাথমেটিক্যাল যদি জ্ঞান থাকে তাহলে আমি ক্যালকিরিয়া সিমটম জানি, তাহলে সেই ক্যালকিরিয়া কিছু সিমটম আমাকে কিন্তু মনে করতে হবে। যদি মিলে যায় ক্যালকিরিয়া দেবো, ওর চুরি করার প্রবৃত্তি চিরকালের জন্যে নষ্ট হয়ে যাবে। তাহলে আমরা 25 পৃষ্ঠা কেস ট্রেনিং করবো না, আমরা অতি সহজে এই মেন্টাল সিমটমগুলোকে যথাযথ সংগ্রহ করব। এখন আমরা ধরা যাক যে কোনো ব্যক্তি হাসছে, তো কোন সময় হাসছে না, তার মাসিকের ফ্লো যখন খুব বেশি তখন সে জোরে জোরে হাসছে। মজার সিমটম নয় কি, এটাকে বলবে কি, কেউ বলবে না যে আমার মাসিকের ফ্লো খুব বেশি যখন হয়, অর্থাৎ খুব বেশি মাসিক যখন হয় তখন আমার হাসি পায় বা আমি হাসি বা আমার মেয়ে হাসে। হয়তো এমন কিছু কথাবার্তা সেখানে আলোচনা হচ্ছিল, মেয়ের মা বলল যে ডাক্তারবাবু ওর তো প্রচণ্ড মাসিক হয়, আর এই মাসিকের সময় ওর পেটে যন্ত্রণা হয়, কিন্তু সে সময় এত হাসে, খুব সশব্দে হাসে। কি মজার সিমটম। তো আমরা তখন কি করব? তখন আমাদের যে ওষুধ, নির্বাচিত ওষুধ, তার সঙ্গে আর ওই
কী করবো, মানে ম্যাথমেটিক্যাল সিমটম যদি আমাদের ভালো করে পড়া থাকে, তাহলে আমরা দেখবো যে এটা কোন ওষুধে আছে, কেমন। তো সেই ওষুধ আমরা প্রয়োগ করব। কেউ বা অত্যন্ত গম্ভীর, আমাদের চেম্বারে যখন আসছে তখন গর্বিত গম্ভীর, কিন্তু সেই গাম্ভীর্যের সঙ্গে খুব জোরে হাসছে, তো এটা আমরা জানি, যদি ম্যাথমেটিক্যাল আমাদের পড়া থাকে তাহলে জানি এটা প্ল্যাটিনাতে এই সিমটম আছে। কিন্তু ম্যাথমেটিক্যাল, বারবার বলছি, ম্যাথমেটিক্যাল দখল থাকতে হবে, তা না হলে কিন্তু হবে না। আমি বই পড়বো না আর হোমিওপ্যাথি ডাক্তারি করবো, মাথার চুল পেকে গেলেও তাকে বই খুলতে হবে, তবে সে ভালো হোমিওপ্যাথি ডাক্তার তৈরি হবে, আদারওয়াইজ হবে না। অদ্ভুত অদ্ভুত সিমটম, মেন্টাল সিমটম, এই মেন্টাল সিমটমগুলোকে যদি যথাযথভাবে আমরা আয়ত্ত করতে পারি তাহলে কিন্তু অতি সহজেই আমরা ওষুধ নির্বাচন করতে সক্ষম হব। এখন দেখা যায় অনেক সময় খুব বাজে বাজে গালাগালি করছে, অশ্লীল কথাবার্তা বলছে, তো অশ্লীল কথাবার্তা বলছে, একাধিক ওষুধ আছে। আমার অশ্লীল কথা বলে যদি ম্যাথমেটিক্যাল ভালো করে পড়া থাকে তাহলে কয়েকটা ওষুধের কথা মনে পড়বে, আমাদের মনে পড়ে যাবে অরম মেট, বেলেডোনা, হায়াসোমাস, নাক্স, প্ল্যাটিনা। এরা কিন্তু অত্যন্ত অশ্লীল কথা বলে, তো অশ্লীল কথা বললে আমি তাকে অরম দিয়ে দেবো, না নাক্সমকে দিয়ে দেবো, না প্ল্যাটিনা দিয়ে দেবো। আমার যদি ম্যাথমেটিক্যাল পড়া থাকে তাহলে প্ল্যাটিনা রোগীর কী অবস্থা, অরমের কী অবস্থা, আর নাক্স ভূমিকার কী এমন অবস্থা আমরা সেগুলো জানি, আমরা মিলিয়ে মিলিয়ে দেখে দেবো যে সেটা কোন ওষুধ হতে পারে। যেমন প্ল্যাটিনা অত্যন্ত গর্বিত, সে খর্বকাল, সে মনে করে যে না সে অনেক লম্বা, সে দরিদ্র, সে মনে করে সে লোকের কাছে পরিচয় দেয় অনেক সে বড় লোক। তো এই যে সিমটম, আর ওই আগের যে সিমটমটা আমরা একটু আগে বললাম যে অশ্লীল কথা বলে, তাহলে আমরা সেখানে প্রয়োগ করে দেবো। আবার ধরা যাক যে সে খুব সন্দেহপ্রবণ, প্রচণ্ড সন্দেহপ্রবণ, নির্লজ্জ, তো অশ্লীল কথা বলে, তো এই যদি হয় তাহলে আমরা হায়াসোমাস দিয়ে দেবো। তাহলে ম্যাথমেটিক্যাল দখল থাকতে হবে, রীতিমতো ম্যাথমেটিক্যাল দখল থাকলে তারপর আমরা মেন্টাল সিমটম কালেকশন করতে পারবো এবং আমরা সেই মতো ওষুধ প্রয়োগ করতে পারবো। তাড়াতাড়ি খায়, বেশ কয়েকটা ওষুধ আছে তাড়াতাড়ি খায়, কষ্টিকম তাড়াতাড়ি খায়, হিপাসাম্বার খায়, ল্যাকেসিস খায়, আরও দুই একটা ওষুধ আছে। সবকটা ওষুধের কথা সবসময় আমাদেরও মনে থাকে না, কারণ আমার বিশেষ বয়স হয়েছে 7-এর দশক, মানে 70 বয়স আমার, তো এই বয়সে সব ওষুধের কথা হয়তো মনে থাকে না, কিন্তু আমি প্রসিডিওরটা শেখাতে পারি, শেখানোর চেষ্টা করছি। তাহলে আমরা কি বললাম, আমরা বললাম যে তাড়াতাড়ি খায়, কষ্টিকাম, হিপার আর ল্যাকেসিস। তো ল্যাকেসিস বা কষ্টিকাম বা হিপার যে কোনো ওষুধ দিয়ে দেবো আর ওই ভালো হয়ে যাবে তাড়াতাড়ি খাওয়া, এটা ঠিক হবে না। তো আমরা দেখে নেবো যে সে কি চিলি, হ্যাঁ চিলি, প্রচণ্ড রাগী, প্রচণ্ড ঘাম হয়, শীতকালে তার বুকে কফ জমে, হ্যাঁ সহজে সে ঠান্ডাপ্রবণ, ঠান্ডা লেগে যার প্রবৃত্তি আছে, অত্যন্ত চিলি, তাহলে এখানে হিপাসালফা দিয়ে দেবো, তার তাড়াতাড়ি খাওয়ার প্রবৃত্তি চলে যাবে। তো মজার ব্যাপার নয় কি, মজার ব্যাপার, মজার ব্যাপার, মজার ব্যাপার। আবার দেখা যাক যে কষ্টিকাম, সে অত্যন্ত সহানুভূতিশীল, কুকুর বিড়ালের দুঃখে তার চোখে জল এসে যায়, তার প্যারালিসিস আছে, আরও অনেক সিমটমই আছে কষ্টিকামে। সেই সিমটমগুলোকে একটু সামনে তুলে ধরবো, সেই ওষুধটা কার্যকর কিনা আমরা দেখে নেবো, তার আমরা সেখানে কষ্টিকাম দিয়ে দেবো। প্রচুর কথা বলে, অত্যন্ত হিংসুক, এই যে যদি আমরা পাই রোগা, পোশাক জিগজাগ, রক্তস্রাবের প্রবণতা, এই ওষুধ যদি পাই তাহলে তাড়াতাড়ি খায় আর তাকে আমরা ল্যাকেসিস দিয়ে দেবো, ভালোই যাবে। তো এই রকম করে সিমটম কালেকশন করতে হয়। বারে বারে বলছি যে মেন্টাল সিমটম কেমন করে কালেকশন করতে হয়
তা কিন্তু শেখানো যায় না। কবিতা লেখা যেমন শেখানো যায় না, অসংখ্য কবিতার বই পড়ে অসংখ্য কবিদের সংস্পর্শে এসে যেমন কবিতা লেখা আয়ত্ত করা যায়, ঠিক তেমন অসংখ্য গুণী জ্ঞানী চিকিৎসকের সংস্পর্শে এসে অসংখ্য বই পড়ে আমরা এগুলোকে ঠিক করতে সক্ষম হব। আদারওয়াইজ আমরা কিন্তু পারবো না। আর কি, আর গরম পোশাক, সে গ্রীষ্মকাল গরম পোশাক পরে আছে। তো একটা গরম পোশাক পরে আছে গ্রীষ্মকাল, এরকম যদি রুগী আসে, হ্যাঁ, তো এটা একটা অড মেন্টাল সিমটম। হ্যাঁ, তো আমরা সেখানে কী করবো, তাকে হায়ার আমরা ওষুধ দিয়ে দেবো। আমরা তার যে রোগী হোক না কেন, সেই রোগটা যদি ক্লিনিক্যাল ট্রায়ালে সেই রোগ সারার প্রবণতা, সেই রোগ সারার ব্যাপারটাকে, তাহলে অতি সহজেই কিন্তু হায়ার সমাজ প্রয়োগে এই গ্রীষ্মের দিনে গরম পোশাক পরা তার থেকে সে বিরত থাকবে। কুকুরের ন্যায় অনেকে চিৎকার করে। আমি একটা রুগী দেখতে গেছি, তার কলেরা হয়েছে, কি বমি করছে, কি জ্বর হয়েছে, এগুলোর চেয়ে বড় কথা হচ্ছে দেখলাম যে কুকুরের ন্যায় চিৎকার করছে। তা কুকুরের ন্যায় চিৎকার করছে, কয়েকটা ওষুধ আছে, বেলনা আছে, ক্যালকেরিয়া কার্ব আছে, ক্যান্সারিস আছে। তো আমাদের যদি ক্যান্সারিস, বেলনা এবং ক্যালকেরিয়া পড়া থাকে, তাহলে আমরা কোন ওষুধটা দেবো সেটা ঠিক করে ফেলতে পারবো। বেলনা হঠাৎ করে রোগ তৈরি হয়েছে, প্রচণ্ড জ্বর, রক্ত ঊর্ধ্বগামী, চোখ মুখ লাল, দিয়ে দেবো তাকে আমরা বেরোনা। তার এই কুকুরের মতো যে ডাক, কুকুরের মধ্যে যে শব্দ, সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। আবার যদি আমরা দেখি যে সে ডিম খেতে খুব পছন্দ, তার প্রচণ্ড ঘাম হয়, সে শীত কাতুরে, তার গায়ের চামড়াগুলো থলথলে, মোটা, দুধ খেতে চায় না, প্রচণ্ড ঘাম হয়, তাকে আমরা ক্যালকেরিয়া কার্ব দিয়ে দেবো। তার ওই কুকুরের ডাকের মতো যে শব্দ, সেটা কিন্তু তার বন্ধ হয়ে যাবে। তাহলে এইভাবে আমাদের ওষুধ নির্বাচন করতে হবে। আমরা একটা রুগী আসছে, সে কুকুরের ডাকের মতো করে শব্দ করছে, কুকুরের মতো সে চিৎকার করছে, কিন্তু দেখলাম যে তার যে রোগ নিয়ে এসছে, সে রোগটা হচ্ছে তার পেচ্ছাপে জ্বালা যন্ত্রণা আছে, রক্ত পেচ্ছাপ হচ্ছে, তারপর তাকে ক্যান্সারিস দিয়ে দেবো। কারণ ক্যান্সারিস কী বলে, ইউরিনারি অর্গানের উপরে খুব ভালো কাজ করে। তাহলে এইভাবে কিন্তু আমরা মেন্টাল সিমটম জানা থাকলে অতি সহজে প্রয়োগ করে রুগীকে সম্পূর্ণ কেয়ার করতে সক্ষম হব। আর কি, ঘৃণা কার উপরে না, মেয়েদের উপরে ঘৃণা। একজন মহিলা, সে একজন মহিলার উপরে ঘৃণা করে, তো এটা তো অদ্ভুত ব্যাপার। তো এইটা কিন্তু আমরা এড়িয়ে যাই। আমরা দেখি যে তার টিউমার হয়েছে, না বাত হয়েছে, না তার নাক দিয়ে রক্ত পড়ছে। এগুলোর চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট একজন মহিলা হয়েও একজন মহিলার প্রতি একটা ঘৃণা, এটা কিন্তু পালসেটটাতে আছে। তাহলে পালসেটটা দেওয়ার আগে পালসেটটার কিছু কমন সিমটম, সে শান্ত প্রকৃতির কিনা, তার মেনস্ট্রুয়েশন হতে দেরি হয় কিনা, তার মেনস্ট্রুয়েশন প্রথমবারে দেরি করে হয়েছিল কিনা, কেমন এই যে ব্যাপারটা, সবাইকে নিয়ে চলতে পারে কিনা, সে চর্বি জাতীয় খাবার খেতে চায় না, ইত্যাদি, এই সব ব্যাপারগুলো মিলছে কিনা দেখে দেবো। এগুলোকে মিলিয়ে আমরা অতি সহজেই তাকে পালসেটে প্রয়োগ করবো। তাহলে কিন্তু তার ওই মহিলাদের প্রতি যে ঘৃণা বা বিদ্বেষ তার মনে জাগরিত থাকতো, সেটা কিন্তু আস্তে আস্তে লোপ পেয়ে যাবে। এখন আমরা ক্ষমা, অন্যায় করলে লোক ক্ষমা চায়, তো আমরা অধিকাংশ মানুষই ক্ষমা করে দিই। একটা মানুষ অন্যায় করেছে, অন্যায় করার পরে সে হাতে পায়ে ধরছে, হাত জোর করছে, অত্যন্ত আর পরবর্তীকালে করবে না এসব কথা বলছে, তো সেই লোকটাকে আমরা ক্ষমা করে দিই। কিন্তু এমন ওষুধ আছে, এমন লোকও আছে যারা
এত কিছুর পরেও, তার পায়ে ধরার পরেও, তার কাছে হাত জোর করে ক্ষমা করার, তার যে 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 অন্যায় করেছে সেই অন্যায় স্বীকার করে নেওয়ার পরেও তাকে ক্ষমা করছে না, তো এই সিমটম যদি থাকে তাহলে আমরা জানি যে আমাদের ভেটেরিনারিতে যদি পড়া থাকে নাইট্রিক অ্যাসিড নামক ওষুধ এই সিমটম ক্যারি করে। তাই নাইট্রিক অ্যাসিড দেওয়ার আগে যদিও আমাদের নাইট্রিক অ্যাসিডের পক্ষে কয়েকটা সিমটম রুগীকে জিজ্ঞাসা করতে হবে, দেখে নেবো আমরা সত্যি সত্যি নাইট্রিক অ্যাসিড কিনা। যদি তা হয় তাহলে ওই রুগীর যে রোগী হোক না কেন ওটা কি হয়ে যাবে। অদ্ভুত ব্যাপার, অদ্ভুত ব্যাপার, অদ্ভুত ব্যাপার। হোমিওপ্যাথিটাই অদ্ভুত। মহাত্মা হ্যানিম্যানকে প্রণাম যে তিনি আমাদের জন্য কি অদ্ভুত একটা চিকিৎসা শাস্ত্র উপহার দিয়ে গেছেন। ভয় পেলে বা রেগে গেলে, ক্রুদ্ধ হলে পাগল হয়ে যায়, এমন ঘটনা আমরা দেখেছি। তো ভয় পেয়ে বা ক্রুদ্ধ হয়ে সে পাগল হয়ে গেছে, আমরা এটা জানতে পারলাম। একটা পাগলকে নিয়ে আসা হয়েছে আমাদের চেম্বারে। রুগীর সঙ্গে যারা এসেছে বলছে, ডাক্তারবাবু ও প্রচণ্ড ভয় পেয়ে গেছে। একটা ঘটনার কথা বললো যেখানে ভয় পাওয়ার ব্যাপার আছে। তো ভয় পাওয়ার পর থেকে কিন্তু ওর এই অস্বাভাবিক আচরণ বা এই পাগল মতো হয়ে গেছে, বাড়িতে থাকে না ইত্যাদি ইত্যাদি, বা পাগলের মতো আচরণ করছে। আমরা তখন তাকে কি প্রয়োগ করব না, তাকে কি বলে ইগনেশিয়া অথবা প্ল্যাটিনা প্রয়োগ করব। কিন্তু ইগনেশিয়ার প্ল্যাটিনার মধ্যে যে কোনো একটা দিলে হবে না। আমাদের যদি প্ল্যাটিনা পড়া থাকে তাহলে প্ল্যাটিনার সিমটম মনে পড়বে। ভয় পেয়ে গিয়ে উন্মাদ হয়ে গেছে, ক্রোধের ফলে উন্মাদ হয়ে গেছে, দুটো ওষুধ সাধারণত আমার মনে পড়ছে, একটা প্ল্যাটিনা আর একটা ওই ইগনেশিয়া। তো আমি যে কোনো একটা ওষুধ দিয়ে দেবো আর তার উন্মাদনা ভালো হয়ে যাবে এমন নয়। আমি কোনটা দেব, আমি ইগনেশিয়ার পক্ষে, মানে ইগনেশিয়া যদি আমার পড়া থাকে তাহলে ইগনেশিয়ার সিমটমের সঙ্গে আর ওই রুগীর সিমটম মিলছে কিনা দেখে নেব, বা প্ল্যাটিনার সিমটমের সঙ্গে ওই রুগীর অন্যান্য সিমটম মিলছে কিনা দেখে নেব। যদি মিলে যায় সেক্ষেত্রে আমরা তাকে প্ল্যাটিনা দেবো। প্ল্যাটিনা উদ্ধত্ত, নিজেকে সে আমবড়া মনে করে, খর্বাকার হয়েও নিজেকে মনে করে অনেক লম্বা, দরিদ্র হওয়া সত্ত্বেও সে মনে করে সে অনেক বড় লোক, তার বাপের মতো আর কোনো মানে এত গণ্যমান্য ব্যক্তি পৃথিবীতে নেই। তাহলে এ যদি হয় আর উন্মাদ হয় ভয় পেয়ে গিয়ে বা ক্রুদ্ধ হওয়ার ফলে, তাহলে আমরা অতি সহজে তাকে প্ল্যাটিনা দেবো। এবং তার এই উন্মাদনা, এই পাগলামি বা এই পাগল হয়ে যাওয়া, যে গৃহ ত্যাগ করে রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছিল, সেও কিন্তু কী হয়ে যাবে। তাই এইভাবে মেন্টাল সিমটম আমাদের কালেকশন করতে হবে। এবং আমরা এইভাবে যদি মেন্টাল সিমটম কালেকশন করি এবং একটু পড়াশোনা করি, একটু মানে সাধুসঙ্গ যাকে বলে সাধুসঙ্গ করতে, অর্থাৎ ভালো ডাক্তারের সংস্পর্শে আসতে হবে। এগুলো শেখানোর ডাক্তারের সংখ্যাও তো খুব কম। গুরু যদি উপযুক্ত না হয় তাহলে আমরা কী করে বড় হব, ভালো হব। হ্যাঁ, কাজটাগুলো শিখতে হবে। হোমিওপ্যাথি আর্ট, হোমিওপ্যাথি নট অনলি সায়েন্স, সায়েন্স এবং আর্ট মিলিয়ে হোমিওপ্যাথি। অতএব এই আর্ট সাইডটা শিখতে গেলে খুব বড় বড় জ্ঞানী গুণী ব্যক্তি যারা হোমিওপ্যাথি কেউকেটা, যাদের নাম ইতিহাসের পাতা লিপিবদ্ধ আছে, তাদের লেখা বই পড়তে হবে, তাদের সংস্পর্শে আসতে হবে, তাদেরকে অসংখ্য প্রশ্ন করে জিজ্ঞাসা করতে হবে, তাদের ছাত্র হতে হবে, প্রয়োজনে তাদের তল্পি বাহক হতে হবে। গুরুর কাছে ছাত্র তল্পি বাহক এটা দোষণীয় নয়। অতএব এইভাবে কিন্তু আমরা উপযুক্ত গুরুর সংস্পর্শে আসলে আমরা অত্যন্ত বড় মাপের চিকিৎসক হতে পারবো। ব্রেন টিউমার হয়েছে বলে আমরা ভয় পাবো না, পাগল হয়ে গেছে বলে ভয় পাবো না, আমরা ভয় পাবো না তার ক্যান্সার হয়েছে বলে। কারণ এই ধরনের মেন্টাল সিমটমগুলো কালেকশন করার সঙ্গে সঙ্গে আমাদের ম্যাথমেটিকা যদি ভালো দখল থাকে তাহলে আমরা সেটা মিলিয়ে যথাযথ ওষুধ দিতে পারবো। পাগল ভালো হয়ে যাবে, থ্যালাসেমিয়া ভালো হয়ে যাবে, তার ব্রেন টিউমার ভালো হয়ে যাবে, ক্যান্সার ভালো হয়ে যাবে। হয়তো সব ক্ষেত্রে ভালো হয় না সব রোগ, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ভালো হয়ে যাবে যদি নাকি সিমটম করসপন্ডেন্স করে। কেমন
কিন্তু সব রোগ তো সবসময় সারানো যায় না, কারণ এক একটা রোগ এক একটা স্টেজে চলে যায়। এমন একটা স্টেজে চলে গেছে যে সেখান থেকে তাকে আমরা কেউ করতে পারলাম না। ক্যান্সার একেবারে বাজে অবস্থা চলে গেছে, থার্ড স্টেজে চলে গেছে, তার অবস্থাটা শোচনীয় হয়ে গেছে। তখন আমাদের সিমটম মিলিয়ে ওষুধ দিলে ক্যান্সার সারবে এমন নয়, তবে যন্ত্রণা লাঘব হবে একটু বলতে পারি। সুতরাং আমাদের মেন্টাল সিমটমের গুরুত্ব অপরিসীম। বারবার বলছি, মেন্টাল সিমটমের গুরুত্ব অপরিসীম। মেন্টাল সিমটম আয়ত্ত করতে হবে এবং সেই জন্যে উপযুক্ত গুরুর সাহায্য নিতে হবে। শুধু বইয়ের পাতা খুললে হবে না। আমি আবার আমার ছাত্রদের এবং যে সমস্ত শিক্ষক বা চিকিৎসক বা সাধারণ মানুষ হোমিওপ্যাথি শিক্ষা করতে আগ্রহী তাদের বলবো যে মেন্টাল সিমটম কীভাবে কালেকশন করতে হয় এবং তার গুরুত্ব কতখানি এটা বোঝানোর জন্যে আমি এই ভিডিও বানিয়েছি।